প্রফেসর উজান চৌধুরী, পর্ব ৯। ভোরের স্নিগ্ধ নরম আলো চোখের উপর আছড়ে পড়তেই মুহূর্তের মধ্যে চোখ মুখ কুঁচকে নিল মৌ। সে আড়মোড়া ভেঙে অন্য পাশে মুখ ফিরিয়ে ঘুমালো, কিন্তু সূর্যের আলো তখনও তার চোখের উপর আছর কাটছে। বেলা কতটা হয়েছে তার কোনো ধারণা নেই, তবে এখন বিছানা ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। ঘুম তার বরাবরই খুব প্রিয়। হঠাৎ চিরচেনা সেই পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগলো। ঠিক তখনই আপনা আপনি মৌয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার ঠোঁটের এই মিষ্টি হাসি দেখে উজান নিজেও হাসল। মেয়েটা তার উপস্থিতি আগে থেকেই টের পায়, হয়তো একেই বলে ভালোবাসা। উজান ধীরে ধীরে মৌয়ের কানের লতিতে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে মৌয়ের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই অনুভূতি ভিন্ন, বড্ড অদ্ভুত। সে চোখ বন্ধ করেই রইল। ঠিক তখনই কানের কাছে ভেসে এলো সেই পরিচিত মিষ্টি ভারী কণ্ঠস্বর। মিসেস উজান চৌধুরী, প্লিজ ওঠেন না এবার। আপনার অপেক্ষায় কেউ একজন না খেয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে মৌ তড়িঘড়ি করে উঠে বসলো, আর বসার সময়ই উজানের মাথার সাথে তার কপালে জোরে টোকা লাগলো। ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। ঠোঁট ফুলিয়ে উজানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা দিলেন কেন? আমার বুঝি কষ্ট হয় না? তার এমন ইনোসেন্ট মুখের ভঙ্গি দেখে উজান এবার শব্দ করে হাসল। মেয়েটার এমন চাহনি, এমন মুগ্ধময় কথা আর পাগলামি তাকে বরাবরই ঘায়েল করে। মেয়েটা দিন দিন তার অভ্যাসে পরিণত হচ্ছে। এই অভ্যাস কি আদৌ কোনো দিন থামবে? এর উত্তর জানা নেই উজানের, শুধু জানে এই মেয়েটাকে তার বড্ড প্রয়োজন। হঠাৎ উজানের কণ্ঠ প্রতিধ্বনিত হলো, এইটুকু ব্যথা সহ্য করতে পারেন না? তাহলে ভবিষ্যতে আমার দেওয়া ব্যথাগুলো কিভাবে সহ্য করবেন শুনি? উজানের এই কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না মৌ, তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নীরবতা ভেঙে বলে, আপনি কেন আমায় ব্যথা দিবেন? আপনি তো বলেন আমার কষ্ট আপনার সহ্য হয় না, তাহলে আপনি কেন আমাকে কষ্ট দিবেন? তার এই অবুঝ প্রশ্নে উজান কি বলবে ভেবে পায় না। মেয়েটা কেন এত অবুঝ? এই অবুঝপনাই তো তাদের মাঝখানে অদৃশ্য দূরত্ব তৈরি করে রেখেছে। উজান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, বুঝতে পারছি আমার মিসেসের মধ্যে এখনও ম্যাচুরিটি আসেনি। মাবুদ জানে আর কত অপেক্ষা করতে হবে আমাকে। মাবুদ, আমার মিসেসকে সঠিক বুদ্ধি দাও। মৌ নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিছু বললেন? উজান মাথা চুলকাতে চুলকাতে উত্তর দিল, উহু কিছু না। চলেন এবার ব্রেকফাস্ট করে কলেজে যেতে হবে। 2 দিন পর পরীক্ষা, অথচ আপনার সিলেবাস নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। লোকে যদি শোনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ ফেলটু, তখন আমার মান সম্মান থাকবে? একটু তো পড়াশোনা করুন ম্যাডাম, অন্তত 5 নম্বর তো তুলবেন। মৌ তবুও কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তা দেখে উজান ধমক দিতেই সে তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে গেল। প্রায় মিনিট 20 পর মৌ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তাকে এভাবে ঝটপট শাওয়ার নিয়ে বের হতে দেখি উজান খানিকটা অবাক হলো, কারণ মেয়েটার কাছে শাওয়ার নেওয়া মানেই চরম বিরক্তি। আজ না বলতেই সে নিজে থেকে শাওয়ার নিয়ে এসেছে। মৌ কলেজ ড্রেস পরেই বের হলো। ভেজা চুলগুলো নিয়ে উজানের সামনে দাঁড়িয়ে গেল সে। উজান তৃপ্তির হাসি হেসে মৌয়ের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে দিতে বিড়বিড় করে, মিসেস চৌধুরী, রাতে আমাদের মধ্যে কি কিছু মিছু হয়েছিল? না মানে এত সকাল সকাল শাওয়ার নিলেন যে, তাই জিজ্ঞেস করছি। তার কথায় মৌ লজ্জায় কুঁকড়ে গেল। সেই লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে উজানের ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে উঠল। চুল বাঁধা শেষ হলে উজান নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর মৌ তার আগে হাঁটতে লাগলো। হঠাৎ মৌ 2 কদম এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এলো। উজানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ রাঙালো, এই যে ওয়েট, আপনি কাল রাতে কোথায় গিয়েছিলেন? রাতে ঘুম ভাঙার পর আপনাকে খুঁজে পেলাম না। আর ওয়াশরুমের ভেতর শার্টের উপর রক্তের দাগ কেন ছিল? হুম? মৌয়ের প্রশ্নে উজান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মেয়েটা রাতে জেগেছিল অথচ সে টের পায়নি, আর ওয়াশরুমের ভেতর রক্তমাখা শার্টটি ফেলে দেওয়ার কথা ভুলে গিয়েছিল সে। এখন এই প্রশ্নের উত্তর কী দিবে? সে বড় সাবড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ইডিয়েট, ওটা রক্তমাখা শার্ট ছিল না, রক্তের দাগ ছিল। বেশি পাকনামো করতে এলে দাঁত ভেঙে ফেলবো একদম। চলো। মৌ মুখ ঘুরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ব্রেকফাস্ট শেষ করেই দুজনেই কলেজের উদ্দেশ্যে রওনা দিল। উজানের বাইকে বসে তাকে পিছন থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখল মৌ। কলেজ গেট থেকে কিছুটা দূরে নেমে সে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। মৌ কলেজে প্রবেশের কিছুক্ষণ পর উজানও প্রবেশ করলো।
অন্যদিকে মেহের গুটি গুটি পায়ে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। আজ অনেক দিন পর কলেজে পা রাখা হচ্ছে। দুদিন পর পরীক্ষা, সেই নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। এর মাঝেই হঠাৎ কারো শক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেল সে। এত তাড়াহুড়োই ছিল যে সামনে কে আসে খেয়ালই করেনি। ভীতু মুখে সামনের লোকটির দিকে তাকাতেই সে চমকে উঠল। সামনে বিধ্বস্ত অবস্থায় ইফাত দাঁড়িয়ে আছে। মানুষটার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। সে আগের সৌন্দর্য আর নেই। ঠোঁট দুটো কালো কুচকুচে হয়ে আছে। মেহেরের আর বুঝতে বাকি রইল না কেন তার এই অবস্থা। তার মুখের দিকে তাকিয়ে মেহেরের বুক কেঁপে উঠল। একটা ছেলে যে সামান্য মেয়ের জন্য নিজের এমন বেহাল দশা করতে পারে তা তার ধারণাতেও ছিল না। ইচ্ছে করছিল পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু পা যেন নড়ছেই না। হঠাৎ ইফাতুই তার হাত ধরে নিজের হাতের ভাঁজে ঢুকিয়ে সামনের দিকে এগোতে লাগলো। যেখানে তার হাত সরিয়ে দেওয়ার কথা ছিল সেখানে মেহেরের মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন এমন হচ্ছে তা সে নিজেও জানে না, তবে মনে হচ্ছে বহু বছর পর কোনো আপন মানুষের সন্নিকটে এসেছে সে। ইফাত মেহেরের দিকে তাকিয়ে মৃদু স্বরে আওড়ালো, কেমন আছো ফুলকন্যা? জি ভালো আছি। এইটুকু উত্তর দিয়েই মেহের চুপ হয়ে গেল। অতঃপর সে নিজেও ইফাতের দিকে তাকিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন মিস্টার? ইফাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকা এই মেয়েটার মুখের দিকে তাকালে যেন তার সকল দুঃখ মুছে যায়। কিন্তু এই মেয়েকে নিজের করে পাওয়া কি আদৌ সম্ভব? সে তপ্ত শ্বাস ফেলল। যেহেতু বেঁচে আছি সেহেতু ভালোই আছি। তাজমহলের সৌন্দর্য কখনো বুঝতেই দেয় না সেটা আসল একটা কবর। কথাটা যেন মেহেরের মাথায় বজ্রপাত করল। মানুষটার চোখের দিকে তাকানোর আর সাহস হলো না। তার সাথে সাথে চোখ নামিয়ে নিল। কতটা কষ্ট পেলে মানুষ নিজেকে এভাবে উপস্থাপন করতে পারে? কিন্তু সেই বা এখন কি করবে? সে তো নিজের অন্ধকার অতীত ফেলে এসেছে। এখন কিভাবে এই মানুষটার সঙ্গে নতুন ঘর বাঁধবে? এটা তো অসম্ভব। মেহেরকে চুপ থাকতে দেখে ইফাত আবারও নিচু স্বরে আর্জি জানালো, ফুলকন্যা, আজকের দিনটা কি আমাকে দেবে তুমি? প্লিজ আর কখনো এমন আবদার নিয়ে তোমার সামনে আসবো না, কথা দিচ্ছি। মেহের এক পলক ইফাতের দিকে তাকালো। লোকটার চোখের কোণে স্পষ্ট অসহায় চাহনি। মেহেরের তীব্র ইচ্ছে হচ্ছিল দূরে কোথাও পালিয়ে যাওয়ার, কিন্তু আজ তার শরীর যেন আর সঙ্গ দিচ্ছে না। মন বলছে এই মানুষটির কাছেই থেকে যাও, কিন্তু মস্তিষ্ক বলছে এটা কোনোদিনও সম্ভব না। মেহের না চাইতো ইফাতের কথায় রাজি হলো। কেন রাজি হলো সেটা সে নিজেও জানে না, তবে এইটুকু বিশ্বাস তার আছে, এই মানুষটির সঙ্গে থাকলে অন্তত পৃথিবীর কোনো কিছুই তাকে আঘাত করতে পারবে না। ইফাত মুচকি হেসে মেহেরকে নিজের বাইকের কাছে নিয়ে গেল। মেহের দ্বিধা নিয়ে বাইকের পিছনে বসলো। তাকে ইতস্তত বোধ করতে দেখে ইফাত মৃদু হাসল। টেনশন নিও না, কিচ্ছু হবে না। আর আমাকে ধরে বসো, নয়তো পড়ে যাবে। মেহেরের সাহস হলো না ইফাতকে ধরার। তার এত কাছাকাছি আসতে ভীষণ অস্বস্তি হচ্ছিল, কিন্তু ইফাতের এইটুকু আবদার সে ফেলতে পারল না। মানুষ কখনো এত অসহায়ভাবে অনুরোধ করেনি তাকে। আচমকা ইফাত নিজেই মেহেরের হাত টেনে নিজের কোমরের উপর রাখল। মেহের শুকনো ঢোক গিলল। ঠিক তখনই বাইক স্টার্ট দিতেই মেহের ভয়ে ইফাতের শার্ট শক্ত করে খামচে ধরল। ইফাত হাসল। মেয়েটা যে কেন এত অল্পতে ভয় পায় তা সে বুঝতে পারে না। প্রায় আধ ঘন্টা পর তারা দুজনেই একটা নদীর ধারের লেকের পাড়ে এসে হাজির হলো। ইফাতের জায়গাটা ভীষণ পছন্দের, যদিও এখানে আসতে মাত্র 10 মিনিট লাগার কথা, কিন্তু মেহের ভয় পাবে ভেবেই সে ধীর গতিতে চালিয়েছে। ইফাত হাতে হাত ধরে মেহেরকে বাইক থেকে নামালো। বাইকটা একপাশে রেখে লেকের পাড়ে বসলো দুজন। ইফাত ক্ষণে ক্ষণে মেহেরের দিকে তাকাচ্ছে, কিন্তু মেহের মাথা নিচু করে আছে। এর মাঝেই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ইফাত অস্ফুট স্বরে বলল, ফুলকন্যা, আমরা কি ঘর বাঁধতে পারি না? মেহের চমকে তাকালো। লোকটার আদুরে ও করুণ স্বরে কথাগুলো শুনে সে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষটার মুখের দিকে তাকালে মন চায় অনন্তকাল তাকিয়ে থাকি, কিন্তু মস্তিষ্ক বলে এটা পাপ। মেহেরকে চুপ থাকতে দেখে ইফাত আবারও নিচু স্বরে আওড়ালো, ফুলকন্যা, আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছো? ট্রাস্ট মি, আমি তোমাকে আঘাত করতে চাই না, তবে আমার যে একটা ঘর খুব প্রয়োজন। আমার এই সুখের সংসারে কি তুমি আমার সঙ্গিনী হবে না? ততক্ষণে মেহের মাথা নিচু করে ফেলল। নিস্তেজ গলায় বলে, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমি বাকি সব সামলে নেব। আচ্ছা, তোমার কি আমার অতীতের বেপরোয়া জীবন নিয়ে সমস্যা? ট্রাস্ট মি, অনেক দিন ধরে আমি তুমি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাইনি। তোমার কথা শুনে আমি আমার সেই ধ্বংসাত্মক জীবন ছেড়ে দিয়েছি। এখন নিজে রোজগার করে নিজের মতো চলছি।
তবুও কি আমাকে তোমার পাশে মানাবে না? মেহের মৃদু হেসে উঠল। তার হাসির শব্দে ইফাত ভুরু কুঁচকে তাকালো। মেহের কেন হাসছে তা বুঝতে পারছে না। মেহের বলল, আচ্ছা, আপনার কি মনে হয় আপনার প্রেম কিংবা টাকার জন্য আমি আপনার বউ হতে চাই না? এমনটা নয়। আসলে আমি চাই না আপনার মতো চাঁদের গায়ে আমার কারণে কলঙ্ক লাগুক। আমি আপনাকে ঠকাতে পারবো না। আপনি নতুন কাউকে নিয়ে ঘর বাঁধুন। ইফাত আর্তনাদ করে বলল, যে ঘরে তোমার ছোঁয়া নেই সেই ঘর আমি কিভাবে। আপনি অবুঝ বাচ্চার মতো কেন কথা বলছেন? আমি আগেই বলেছি, আমার অন্ধকার অতীত জানলে আপনি কখনোই চাইবেন না এমন কোনো নারী আপনার সঙ্গী হোক। আমি তোমার অতীত জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। মেহের একটি তপ্ত শ্বাস ফেলল। এবার মনে হচ্ছে এই লোকটার কাছে অতীত না বললেই নয়। সে আর মানুষটার কষ্ট দেখতে পারছে না। যদিও মেহের খুব ভালো করেই জানে তার অতীত শুনলে ইফাত কখনোই তাকে বউ বানানোর কথা ভাববে না, তখন হয়তো সে তার পিছু ছাড়বে। ঠিক তখনই ইফাত তাকে একটা প্যাকেট দিল। মেহের অবাক হলো। ইফাত মুচকি হেসে প্যাকেটটা নিতে বলল, কিন্তু মেহের হাত বাড়ালো না। ইফাত নিজেই প্যাকেটটা তার হাতে গুঁজে দিল। মেহের বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? এটা আমার প্রথম উপার্জনের টাকায় আমার ফুলকন্যার জন্য বিয়ের শাড়ি কিনেছি। যদিও তেমন দামি নয়, কিন্তু এটা পরে তুমি আমার বউ হবে। মেহের প্যাকেটটা আবার ইফাতের হাতে দিয়ে চোখে চোখ রেখে বলে, শেষ পরীক্ষার দিন আমি আপনাদের বাসায় যাব আমার মামুনির সাথে দেখা করতে। সেই রাতটা যেখানে থাকবো, তারপর আপনাকে আমার জীবনের সেই জঘন্য অতীত খুলে বলবো। এরপরও যদি আপনার মনে হয় আপনি আমাকে চান, তবেই আমি এই শাড়িটা নেব। ততদিন এটা আপনার কাছেই রাখুন। আমি জানি সেদিন শোনার পর আপনি বলবেন এটা সম্ভব নয়, তবুও আমি সেদিন আপনাকে সব বলবো। আমি জানতে চাই না তোমার অতীত, আমি তোমাকে এমনভাবেই বউ বানাতে চাই। তবে তুমি যেহেতু আমাকে চ্যালেঞ্জ করছো, তাহলে আমিও তোমাকে দেখিয়ে দেবো ইফাত চৌধুরী তোমার যে অতীতেই থাক না কেন তোমাকে বউ বানিয়েই ছাড়বে। মেহের ইফাতের চোখের দিকে তাকালো। আচমকা তার দুই চোখ বেয়ে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। এই মানুষটা নিজের মুখে যতটা সহজভাবে, যতখানি জোর দিয়ে বলছে, বাস্তবটা কি আদৌ এতটা সহজ হবে? মেহেরের তা জানা নেই। তার ভেতরের অতীত যে বড় অন্ধকার, বড় ক্ষতবিক্ষত। মেহেরকে ওভাবে নীরবে কাঁদতে দেখে ইফাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। আচমকা মেহেরের কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় তাকে নিজের বুকে একদম কাছাকাছি টেনে নিল। মেহের মৃদু চমকে উঠলেও নিজেকে সরিয়ে নিল না। ইফাত নিজের হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে অত্যন্ত পরম মায়ায় মেহেরের গাল থেকে সেই অশ্রুবিন্দু মুছে দিল। তারপর এক বুক ভালোবাসা নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ফুলকন্যা, কেঁদো না প্লিজ। তোমার চোখের অশ্রু আমার বুকটা ঝাঁঝরা করে দেয়। সব ঠিক হয়ে যাবে, দেখো। জাস্ট আর কয়েকটা দিন, তারপর তোমায় বউ করে নিয়ে যাব। তখন দুপুর 2টো। উজান ক্লাস নিয়ে শেষ করে ক্লান্ত পায়ে নিজের কেবিনের দিকে এগোচ্ছিল। তার চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সারাদিন প্রায় পেরিয়ে গেল, অথচ মৌকে সে এক পলকের জন্যও দেখতে পায়নি। এমনকি ক্লাসের সময়ও না। মেয়েটা এতক্ষণ কোথায় ছিল তা সে কিছুতেই বুঝতে পারছিল না। তার উপর আজ মেহেরেরও কলেজ আসেনি। তা নিয়ে তার টেনশন আরও দ্বিগুণ হচ্ছে। মেহের থাকলে অন্তত মৌকে নিয়ে এত দুশ্চিন্তা করতো না। সে আবারও কলেজের চারদিকে তীক্ষ্ণ নজর বুলালো, কিন্তু কোথাও তার পুচকে বউটার দেখা মিলল না। অগত্যা এক বুক বিরক্তি ও রাগ নিয়ে সে নিজের কেবিনের দিকে চলল। মনে মনে ভাবল, আজ বাসায় গিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো পানিশমেন্ট দিবে। এত অবুঝ কেন সে? সে কি একটুও বোঝে না যে তাকে এক পলক দেখার জন্য এই উজান চৌধুরী কতটা ব্যাকুল হয়ে থাকে? মনে মনে বউ নাই মানুক, তাই বলে এভাবে সারাদিন চোখের আড়ালে লুকিয়ে থাকতে হবে? তাছাড়া 2 দিন পর ফাইনাল পরীক্ষা, ঠিকমতো ক্লাস না করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে, সেটাই সে মাথায় ঢুকিয়ে পারছে। উজান ধীর পায়ে নিজের কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকতেই এক নিমেষে তার চোখ দুটো জুড়িয়ে গেল। সে দেখল মৌ তার প্রফেসরের আরামদায়ক চেয়ারটায় মাথা ঠেকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। এতক্ষণে উজানের সারাদিনের অশান্ত ছটফটে বুকটা এক অদ্ভুত শীতলতায় ভরে উঠল। সে এক পলক কেবিনের বাইরে চারদিকে তাকিয়ে ভিতর থেকে দরজাটা ভালো করে লক করে দিল। তারপর বিদ্যুৎ গতিতে নিজের প্রিয়তমার দিকে এগিয়ে গেল। হুট করে একটা পুরুষালী হাতের চেনা স্পর্শ পেতেই মৌ ধড়পড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে উজানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভয়ার্ত বুকে যেন এতক্ষণে স্বস্তি ফিরে এলো। তার এই ভীতু ফেস দেখে উজান শব্দ করে হেসে উঠল। তারপর সে নিজের চেয়ারে বসে একটানে মৌকে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, কি ম্যাডাম, ভয় পেয়েছেন বুঝি? মৌ তখনও বিস্ময়ে ভরা চোখে উজানের দিকে তাকিয়ে আছে। আচমকা ঘুম ভাঙায় নিজেকে স্বাভাবিক করতে তার কিছুটা বেগ পেতে হলো।
খানিকটা স্বাভাবিক হতেই উজানের দিকে ফ্যাল করে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, খাচ্চর লোক একটা, এভাবে কেউ ভয় দেখায়? আর একটুর জন্য আমার আত্মাটা খাঁচা ছেড়ে বেরিয়ে যায়নি? আমি ভাবছি আমাকে কে না কে টাচ করলো। উজান মৌকে নিজের দিকে ঘুরিয়ে এক দৃঢ় গলায় বলল, শোনো মিসেস চৌধুরী, উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টিকে টাচ করার দুঃসাহস দেখাবে এমন কোনো পুরুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্মায়নি। আর যে এই দুঃসাহস দেখানোর বিন্দুমাত্র চেষ্টা করবে তাকে ডিরেক্ট এই পৃথিবীর বুক ছেড়ে চিরকালের জন্য বিদায় নিতে হবে। জাস্ট মাইন্ড ইট। বাই দ্য ওয়ে, সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কত খুঁজলাম তোমাকে, কোথাও তো পেলাম না। আর আমার ক্লাসেও আসনি কেন? কাহিনী কি? দাঁড়াও, আজ বাসায় ফিরি, তারপর তোমাকে কঠিন পানিশমেন্ট। মৌ এবার কোনো কথা না বলে হুট করে দুহাতে উজানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। উজান কিছুটা চমকে তার দিকে তাকালো। সে খুব স্পষ্ট বুঝতে পারল মৌ কোনো একটা বিষয় নিয়ে ভীষণ আপসেট হয়ে আছে, নয়তো এমন করে মুড আপ করে বুক জড়িয়ে ধরার মতো অন্তত মৌ সে নয়। উজান নরম সুরে ডাকলো, পিচ্ছি। কিন্তু মৌয়ের মুখ থেকে কোনো রেসপন্স বা সাড়া এলো না। পরপর বেশ কয়েকবার ডাকার পরও যখন ফলাফল শূন্য হলো, তখন উজান মনে মনে কিছুটা ভয় পেয়ে গেল। সে আলতো করে মৌয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেখতে পেল মৌয়ের চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরছে। মৌয়ের চোখের কোণে জল দেখে উজানের ভেতরের মনটা এক লহমায় হাহাকারে ভরে উঠল। সে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার পিচ্ছিটার? আমার কোনো কথায় কি খুব কষ্ট পেয়েছো? সরি পিচ্ছি, আই অ্যাম রিয়েলি সরি। তবুও এভাবে কেঁদো না প্লিজ। তোমার কান্না আমি সহ্য করতে পারি না, কেন বুঝো না? মৌ উজানের বুকে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে বলল, আপনার কথায় আমি একটুও কষ্ট পাইনি। তাহলে কি শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে তোমার? উজান কপালে হাত দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে হলো না। অতঃপর মৌ নিজেই বলে, উহু, তাও না। তাহলে আমার চাঁদের মতো বউটার মুখে আজ এমন অমাবস্যার অন্ধকার দেখা যাচ্ছে কেন শুনি? মৌ এবার চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকালো। মেহের কেন ইদানিং আর কলেজে আসে না বলুন তো? আমার ওকে ছাড়া একদম ভালো লাগে না। ওকে ছাড়া আমি জীবনের একটা মুহূর্ত কখনো একা থাকিনি। অথচ বিয়ের পর থেকে ওর সাথে আমার আজ কতদিন ধরে দেখাই হয় না। আপনি আপনি মেহেরকে আপনাদের বাসায় নিয়ে আসুন না প্লিজ। ওকে আপনাদের খাবার দিতে হবে না, ও আমার ভাগের খাবার থেকে আধাআধি করে খাবে। তবুও ওকে আপনাদের বাড়িতে নিয়ে আসুন না। ওর পড়াশোনার খরচও ও নিজেই চালাতে পারে। কারো দয়ার প্রয়োজন নেই ওর। আর কিচ্ছু চাই না আমার আপনার কাছে। মৌ আর মেহেরের মধ্যেকার আত্মিক বন্ডিং উজান খুব ভালো করেই জানে। মেয়ে দুটো ছোটবেলা থেকে একে অপরকে ছাড়া রাত তো অন্য কোথাও কাটায়নি। অথচ বিয়ের পর থেকে তাদের মাঝখানে দূরত্বটা আকাশচুম্বী হয়ে গেছে। উজান আসলে মেহেরকে আগেই বলেছিল তাদের চৌধুরী ভিলায় এসে থাকতে, কিন্তু মেহেরের আত্মসম্মানবোধ বড্ড বেশি হওয়ায় সে অন্যের আশ্রয়ে থাকতে রাজি হয়নি। উজান অন্তত গভীর মায়ার সাথে মৌয়ের চোখের অশ্রুটুকু নিজের আঙ্গুল দিয়ে মুছে দিল। তারপর তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। সে হেসে আওড়ায়, ধুর পাগলি, এই সামান্য কারণে কেউ এভাবে কান্না করে? আর মেহের তো আমার শালিকা, সে আমাদের সাথে থাকবে, তাতে এখানে টাকা পয়সা আর খরচের কথা আসছে কেন? হ্যাঁ, আমার তো নিজের কোনো বোন নেই, মেহের তো আমার নিজের বোনের মতোই। তোমার মেহেরকে চাই, তাই তো? মৌ মাথা নেড়ে সায় দিল, ওকে ডান। তুমি আজ বাসায় পৌঁছানোর আগেই দেখবে মেহের তোমার বাসায় তোমার সামনে হাজির হয়ে গেছে। মৌ একটু ইতস্তত করে বলল, আমার তো বাড়ি নেই, তবে মেহের কোথায় যাবে? ওকে আপনি আপনাদের বাড়ি নিয়ে আসতে বলুন। মৌয়ের মুখে আমার বাড়ি নেই শব্দটা শোনামাত্রই উজান নিজের পকেট থেকে এক চিলতে মুচকি হাসি সহকারে একটা চকচকে চাবির গুচ্ছ বের করে মৌয়ের ছোট্ট হাতের মুঠোয় গুঁজে দিল। তারপর মৃদুস্বরে আওড়ালো, কে বলল আপনার নিজের কোনো বাড়ি নেই? মিসেস চৌধুরী, আজ থেকে আপনার নিজেরও একটা বিশাল সাম্রাজ্য আছে। উজান চৌধুরী তার আলিশান বাংলো বাড়িটা আজ প্রীতি উপহার হিসেবে এই পিচ্চি ওয়াইফকে গিফট করলো। মৌয়ের চোখ তো এবার কপালে ওঠার উপক্রম। মানুষটা এমন কেন? সামান্য একটা কথা শুনেই কত কী ভেবে বসে থাকে। তার থেকেও বড় কথা, সে তো জাস্ট কথার কথা বলেছে, তাই বলে তাকে আস্ত একটা বাংলো বাড়ি গিফট করে দিতে হবে? কেমন পুরুষ মানুষ এই উজান চৌধুরী। মৌ নিজেও মাঝে মাঝে উজানকে ঠিকঠাক বুঝতে পারে না যে এই লোকটা আসলে কোন ধাতুতে তৈরি। মৌকে এভাবে নিভু নিভু দৃশ্যে তাকিয়ে থাকতে দেখে উজান মুচকি হেসে মৌয়ের মুখ আলতো করে একটু ফু দিল। তারপর খানিকটা ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়াল, শুনুন মিসেস চৌধুরী, আপনি যেটাকে আপনাদের বাড়ি বলছেন সেটা মোটেও শুধু আপনাদের বাড়ি নয়। আপনি যেহেতু আমার কিউট সুইট ওয়াইফ,
সেহেতু চৌধুরী ভিলাটাও আপনার নিজেরই বাড়ি। আপনার নিজের বাড়িতে আপনার যখন যা ইচ্ছে যাকে ইচ্ছে এনে রাখতে পারেন, এতে কেউ আপনাকে কোনো প্রশ্ন করার সাহস পাবে না। সমাজও নয়। উজান চৌধুরী নিজের ওয়াইফের জন্য রুলস নিজে তৈরি করে। উজানের কথা শুনে মৌ এবার খিলখিল করে হেসে উঠল। মানুষটা তাকে যে কেন এত ভালো বোঝে সে নিজেও তা ভেবে পায় না। তবে হঠাৎই সে আবার নিজের মুড অফ করে মুখ গোমড়া করে নিল। এবার আর উজানের বুঝতে বাকি রইল না কেন তার পিচ্চি বউটার মন খারাপ হয়েছে। এখন দুপুর অনেকটা গড়িয়ে গেছে, সেই হিসেবে তার পেটে এতক্ষণ নিশ্চিতভাবে খিদে চনমন করে উঠছে। উজান বউকে কোলে তুলে নিয়ে সামনে টেবিলের উপর বসালো। তারপর নিজের টিফিন ক্যারিয়ার থেকে একটা প্লেটে খাবার বেড়ে অত্যন্ত যত্ন সহকারে মৌকে মুখে দিয়ে তুলে খাইয়ে দিতে লাগলো। মৌ কোনো টু শব্দ না করে নিশ্চিতভাবে খেয়ে নিল। প্রচণ্ড খিদে পেয়েছিল তার উপর উজান এভাবে পরম মায়ায় খাইয়ে দেওয়ায় সে বেশ তৃপ্তি করেই খেলো। খাওয়া শেষ হলে উজান চৌধুরী প্লেটটি রেখে আবারও মৌয়ের মুখোমুখি হয়ে বসলো। জিজ্ঞেস করলো, এখন কি বাকি ক্লাসগুলো করবে নাকি এক্কেবারে বাসায় চলে যাবে? মৌ ঘাড় উঁচিয়ে বলল, সামনে তো পরীক্ষা, তাহলে ক্লাসগুলো করেই যাই কেমন? হ্যাঁ, ভালো করে করো। পরীক্ষার রেজাল্ট যদি কোনো কারণে খারাপ আসে তখন কিন্তু একটা মাইরও মাটিতে পড়বে না, একদম পিঠের উপর পড়বে, দেখে নিও। উজান হালকা ধমকের সুরে ভয় দেখালো, দেখা যাবে। মৌ একগাল এসে জবাব দিল। এই বলেই টেবিল থেকে নেমে গটগট করে কেবিন থেকে চলে গেল মৌ। উজান তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। মৌ গুনগুন করে গান গাইতে গাইতে করিডর দিকে হেঁটে যাচ্ছিল। এমন সময় আচমকা ললিতা কোথা থেকে এসে শক্ত করে হাত টেনে ধরল এবং টেনেই ছিঁড়ে কলেজের দালান থেকে কিছুটা দূরত্বে নিয়ে গেল। হুট করে এমনটা হওয়ায় মৌ খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই ললিতাকে নিজের সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজটা এক্কেবারে চটে গেল। সে কর্কশ কণ্ঠে গর্জে উঠল, এই ছেমরি, তুই কোন সাহসে আমার হাত ধরে টেনে এখানে নিয়ে এলি? হ্যাঁ? মৌয়ের এইটুকু কথায় ললিতার নিজের মেজাজও চড়ে গেল। সে চোখ রাঙিয়ে রাগান্বিত গলায় বলে, তার আগে তুই বল, তুই উজান স্যারের কেবিনে এতক্ষণ ধরে কী করছিলি, তাও আবার ভেতর থেকে দরজা লক করে? তার কথায় মৌ খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এমন আচমকা প্রশ্নে সে কিছুটা চমকে উঠলেও নিজেকে দ্রুত সামলে নিল। সে আসার সময় চারপাশে ভালো করে দেখেই কেবিনে ঢুকেছিল। তবুও এই ডাইনির চোখে কিভাবে পড়ল? তবে মৌ এবার আর ভয় পেল না, বরং উল্টো রাগের দৃষ্টিতে ললিতার দিকে তাকালো। আমি স্যারের রুমে যা ইচ্ছে করি, তাতে তোর কি? আমার কি মানে? তুই সামান্য একজন স্টুডেন্ট হয়ে স্যারের সাথে দরজার ওপাশে লক করে ভিতরে এতক্ষণ? ললিতার মুখের বাকি নোংরা কথা শেষ হওয়ার আগেই সুযোগ পেল না। তার আগেই মৌ নিজের ডান হাত ঘুরিয়ে ঠাস ঠাস করে ললিতার গালে পরপর দুটো জোরালো থাপ্পড় বসিয়ে দিল। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদম। মৌ দাঁত কিরমির করে বলল। ললিতা নিজের জ্বলতে থাকা গালে হাত দিয়ে চরম রাগী ও অপমানিত গলায় বলল, তুই আমাকে থাপ্পড় দিলি? আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, স্যারের তো তুই কেউ হোস না, তাহলে এতক্ষণ কেবিনে একা কেন ছিলি? নিজের নোংরা শরীর দেখিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাস, তাই তো? ললিতার এমন জঘন্য কথা শুনে মৌয়ের ভিতরের বাঘিনী রূপ যেন এবার জেগে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে আবারও সজোরে ললিতার অন্য গালে আর একটা থাপ্পড় বসিয়ে দিল। তোকে আমি আগেই বলেছি নিজের লিমিটে থাকতে, আর তুই নিজে নোংরা বলে আমাকেও নিজের মতো নোংরা ভাবছিস? আমি স্যারের সাথে কিছু পার্সোনাল দরকারে কথা বলছিলাম, তাই গিয়েছিলাম। এই তাসফিয়া মৌ সামান্য পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোর মতো এমন নিচু ও সস্তা কাজ কোনো দিন করে না, বুঝলি? আগে নিজের নোংরা চরিত্র ঠিক কর, তারপর অন্যকে জ্ঞান দিতে আসবি। জাস্ট মাইন্ড ইট। কথাগুলো এক নিঃশ্বাসে ছুড়ে দিয়ে মৌ বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল। ললিতা গালে হাত দিয়ে চরম ক্ষোভ আর প্রতিহিংসা নিয়ে মৌয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের দাঁত কিরমির করে বিড়বিড় করে, তোকে আমি দেখে নেব মৌ। স্যারের সাথে তোর কিসের এত মাখামাখি আর কাছাকাছি আসা, সেটা আমি সবার সামনে এনেই ছাড়ব। এটাই ললিতার প্রমিস।